আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি। সর্বপ্রথম আমি আমার শ্রদ্ধা নিবেদন করি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, শহীদ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, যারা আহত হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা জানিয়ে আলোচনা করছি। আমি কয়েকদিন আপনাদের কাছে আসতে পারি নাই এই পরিস্থিতির মধ্যে, তবু মাঝে মধ্যে কয়েকটা আমি আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা আপনাদের অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ করেছে, তাদের যেন রাষ্ট্র কখনো ভুলে না যায়। যে জগদ্দল পাথরের মতো স্বৈরাচার এই জাতির বুকের উপরে চাপা দিয়ে রেখেছিল, সেখান থেকে এই শহীদ আত্মহতি দিয়ে জাতিকে মুক্ত করে দিয়ে গেছে। এই জাতি, এই রাষ্ট্র তাদের যেন কখনো না ভুলে যায়। এরাই আমার মনে হয় আগামী দিনে যে কোনো অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে থাকবে, অনুপ্রেরণার প্রতীক হিসেবে থাকবে। শুধু দর্শক শ্রোতা, দেশের এক সংকটময় মুহূর্তে আমি আবার আপনাদের সামনে আসছি। বর্তমান অবস্থা কেন হলো তার পিছন থেকে একটু আলোচনা এবং সামনে আমরা কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি সেটা নিয়ে আমাকে আমার অনেক অনুসারী টেলিফোন করেছে, জানতে চেয়েছে। সেটার উপর আমি মনে করেছি এখন একটু আলোকপাত দরকার। সর্বপ্রথম আমরা আসি যে এই যে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন যেটা আমরা বলছি, তাদের এর দাবিটা যে ন্যায্য, এই ন্যায্য দাবির প্রতি এদেশের মানুষের সমর্থন ছিল, যৌক্তিকতা ছিল। এই ইস্যুটাকে কিভাবে এত অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়লো, সেটার মূল কারণ হলো যে একটা সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, যে প্রথম কথা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের কোটা, নাতি পুতিদের কোটার ব্যাপারে। উনি উত্তরে বলেছিলেন যে মুক্তিযুদ্ধর নাতি পুতা পাবে না। তো কর্কশ ভাষায় এবং আক্রোশের কণ্ঠে বললেন যে এটা কি রাজাকারের নাতি পুতারা করবে। এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় নাই, কারণ এদেশে মুক্তিযোদ্ধা সম্পর্কে বলতে গেলে অত্যন্ত শ্রদ্ধার জায়গা মুক্তিযোদ্ধা আমাদের। তারা 1,56,000 জেনুইন একটা তালিকা ছিল আমাদের। এরপর সুইংগামের মতো টেনে টেনে লম্বা করে এই সরকার শেষ পর্যন্ত 2,47,000 পর্যন্ত নিয়ে এসছে, আর এখনো লক্ষ লক্ষ আবেদন পড়ে আছে সনদ পাওয়ার জন্য। এই অবস্থার মধ্যে দেশের মানুষ জানে যে মুক্তিযোদ্ধা, এখন প্রকৃত মুক্তিযোদ্ধারাও লজ্জিত হচ্ছিল যে যারা রণাঙ্গনে বীরের মতো লড়াই করে মুক্তিযোদ্ধা যে সম্মানটা পাচ্ছিল, অনেকে ঘরের কোণে জানালা দিয়ে মুক্তিযোদ্ধাকে হাঁটতে দেখেছে, সেও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে। এই অবস্থার মধ্যে দিয়ে যখন চলছিল, তখন সাংবাদিকরা আবারও জিজ্ঞেস করেছিল, তারা তো রাজপথে আছে, তারা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী বলে ফেললেন যে রাজপথেই তারা থাকুক। পাশাপাশি আমাদের ওবায়দুল কাদের, তাকে আমি মনে করতাম একজন অভিজ্ঞ রাজনীতিক, এত ফালতু কথা বলে ফেলেছেন। সরকারের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতিটা চলে গেছে শুধু তার কারণে সে বলে ফেললো যে ছাত্রলীগকে দিয়ে আমি তাদেরকে দমায় ফেলবো। কি করে? ছাত্রলীগ কেন কেন দমাবে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি ছাত্রলীগকে, যুবলীগকে দেশের মানুষ দিয়েছে, সংবিধান দিয়েছে, আইন দিয়েছে। এটা কেউ পছন্দ করে নাই। সে বলার পরে ওই দিন রাতে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে হেমলে পড়লো এই ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা পান্ডা, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্র ছাত্রীদের উপরে হামলা চললো সারা রাত, এমনকি শিক্ষকরা নিগৃহীত হলো। এইটা নিয়ে সারা দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপর কি হলো যে একটার পর একটা আন্দোলনে তারা আরো তীব্রতা করতে থাকলো, মানুষ তাদেরকে সমর্থন দিতে থাকলো। এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী বললেন আদালত দেখবে, এটা আদালতের বিষয়। পাশাপাশি আর এক মন্ত্রীকে নিয়োগ করলেন আইনমন্ত্রী, তিনি সমস্ত বেআইনি কথাই বলেছে জাতিকে ধোঁকাবাজির ভিতরে রাখার জন্য। তিনি বলেছেন যে আইনের ব্যাপার, এটা আদালত থেকে কোনো ফয়সালা না হলে আমরা এটা কিছু করতে পারি না। এখন প্রশ্ন আসে যে কত বড় ধাপ্পাবাজি দিয়েছে জাতির সঙ্গে, কিছুই করতে পারে না। যখন আন্দোলন এমন পর্যায়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন চট করে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে
2-3 দিনের ভিতরে এক ডেট দিয়ে তারা শুনানি নিয়ে চলে আসলেন, রায় নিয়ে চলে আসলেন। তাহলে আগে এটা করলেন না কেন? ঠেলায় পড়ার পরেই তখন আপনারা এটা করলেন। এই যে জাতির সাথে প্রতারণা করা, এই প্রতারণা সবাই জানলো। আন্দোলন যখন স্ফুলিঙ্গের মতো সারা দেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়লো, আবু সাইদ রংপুরে নিরস্ত্র একটা মানুষকে যেভাবে ঠান্ডা মাথায় পুলিশ গুলি করে হত্যা করলো, এটা দেশের এবং বিশ্বে, সারা বিশ্বে যেখানে ছড়িয়ে ছিটিয়ে বাঙালিরা রয়েছে, কেউ এটা সহজে মেনে নিতে পারে নাই। সবার মনকে না দিয়েছে যে এটা মেনে নেওয়া যায় না। তখন তারা বলল যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে পারি না। এমনকি তারা বলল যে আমরা রেমিটেন্স ব্লক করলাম, আমরা রেমিটেন্স দিব না। এখান থেকে সরকারের বোঝা উচিত ছিল যে আন্দোলন কোন পর্যায়ে যাচ্ছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই না, মুগ্ধ শুধুমাত্র পানির বোতল দিচ্ছিল, সেখানেও তাকে ঠান্ডা মাথায় এত একটা নিরীহ ছেলেকে গুলি করে মেরে ফেলে দিল। মানুষ এই হত্যা কোনোভাবে মেনে নিতে পারে নাই। আর পুলিশের নির্বিচারে গুলি এবং হত্যা, এটা মানুষের ভিতরে এমন রোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আপনারা বুঝতে পারবেন যে সব পুলিশ যে একই রকম তা নয়। পুলিশ একটা রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী যখন কোনো দলীয় ক্যাডারের মতো ব্যবহৃত হয় এবং তারা সেই দলীয় ক্যাডারে কাজ করে, তখনই মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজকে দেখেন দেশের কতগুলা থানা, পুলিশ লাইন, পুলিশের উপরে টার্গেট করে করে হামলা হচ্ছে। এটা কোনোভাবেই কমবো না। এদেশ তো আমাদের চালাতে হবে। যদি এইভাবে চলতে থাকে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। আমাদের পুলিশ, আমাদের ভাই, আমাদের সন্তান, তাদের বাদ দিয়ে তো আমরা চলতে পারবো না। হতে পারে কয়েকজন সুবিধাভোগী যারা উচ্চ পর্যায়ে দলীয় লাইন করে তারা প্রমোশন নিয়েছে, তারা মানুষের প্রতি অন্যায় করে বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে রাতের বেলায় তুলে নেওয়া, গুম খুন এই করে মানুষকে নির্বিচারে অত্যাচারের ভিতরে, কষ্টের ভিতরে রেখেছে। এমনকি এলাকায় থাকতে পারে না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই। চাকরি করতে গেলে একটা কথাই বলতে হয় যে অনেকেই জানতে চেয়েছে যে শুধু কোটা কি এরকম একটা আন্দোলন হতে পারে? না, কখনোই না। এর ভিতরে রয়েছে আপনার চাকরি করতে গেলে দূরবীন দিয়ে দেখে যে আপনার পূর্বপুরুষ লীগের ছিল কিনা। আপনি প্রমোশন পেতে গেলে আপনি এই দলের অন্ধ সমর্থক কিনা। ন্যায্য কথা বললে তাকে জামাত বিএনপি তকমা দিয়ে তারে এক্সাইট করে ফেলে। সরকারি দপ্তরে ভালো ভালো অফিসারদের ওএসডি করে রাখে যারা ন্যায্য কাজ করে, যে কথা মতো কাজ করে না, তাদেরকে তাদের সেই মেধা থেকে জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমন ঘটনা আছে। আর একটা যে সত্যটা মানুষ বলতে ভীত ছিল, গোপালগঞ্জের হতে হবে, ফরিদপুরে হতে হবে। আমি একটা উদাহরণ দিই। এর পূর্বের টার্মে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, উনি এলজেডি মন্ত্রী ছিলেন। উনি একটা পোস্টিং অর্ডার করলেই ওনার সামনে যে হাজির হতো একজন অফিসার, মহিলা অফিসার, যে বলে স্যার আমার বাড়ি তো ফরিদপুরে। তো উনি বললেন যে আমার ফরিদপুরে যে এত মেধা ছিল আমি তো মন্ত্রী হওয়ার আগে জানতাম না। যাকেই পোস্টিং করি ঢাকার বাইরে সেই এসে বলে যে আমি গোপালগঞ্জের, আমি ফরিদপুরের। এত অফিসার যদি সেখানে হয়, এত এত মেধার খনি আমি দেখি। এখান থেকেই মানুষ অনুমান করতে পারে যে একটা এলাকাকে প্রাধান্য দিয়ে অন্য এলাকার মানুষকে কিভাবে বঞ্চিত করা হয়ে গেছে। এগুলো তো মানুষ পছন্দ করে নাই। আর যে সমস্ত পুলিশ নিয়ে আমি আলোচনা করতেছিলাম, যে পুলিশের কিছু অতি উৎসাহী কর্মকর্তা, সাধারণ পুলিশরা নিরীহ, তাদের উপরে আমরা জুলুম যেন না করি, তাদের উপরে যেন হামলা না করি, এটাও আমাদের মনে রাখতে হবে। কিছু অতি উৎসাহী যারা আমরা চিনি, এই বেনজির টাইপের অফিসার যারা, তার চলাফেরা দেখছেন গুন্ডাদের মতো ছিল, মাস্তানদের মতো ছিল। একজন অফিসারের কোনো বিয়ারিং তার ছিল না। সে তো প্রধানমন্ত্রীর পরেই মনে করতো যে সে ডেপুটি প্রধানমন্ত্রী। এই অবস্থা, পরিণতি যা হয় তাই। তারপরের কাতারে যারা আছে দেখেন সব গা ঢাকা দিয়েছে। কিন্তু আজকে যারা মাঠে আছে, থানায় আছে, তারা আমাদের ভাই, তারা নিরীহ। তারা তো ওই ধরনের কোনো অতি উৎসাহী কাজের মধ্যে না। কিন্তু পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা যারা আছে তাদের বুঝতে হবে এখনই সময়। আমার মনে পড়ে যে এরশাদ বিরোধী যখন আন্দোলন হয়, আমরা মাঠে যখন ডিউটি করতে যেতাম, আমাদের সিনিয়র অফিসাররা বলতো যে মনে রেখো একটা কথা, দেশ আমাদের, জনগণ আমাদের, শক্তি প্রয়োগ যাই করো, জনগণ যেন আমাদের বিপক্ষে না যায়, প্রতিষ্ঠানের বিপক্ষে না যায়। পুলিশের উপরে কোনোভাবেই আমরা যেন ব্যক্তিগত আক্রোশ নিয়ে না যাই। আমি জানি সীমাহীন দুঃখ কষ্ট আছে পুলিশের কর্মকাণ্ড নিয়ে, কিন্তু সব পুলিশই যে খারাপ তা নয়।
আমি অনেক পুলিশ অফিসার আমার বন্ধু আছে, রিটায়ার্ড আইজিপি, অনেককে আমি গভীরভাবে শ্রদ্ধা করি, যারা অত্যন্ত নীতিবান এবং ভালো অফিসার। অনেক পুলিশ অফিসার মিডল ক্লাসের আছে, কিন্তু সবাই তো খারাপ না, এটা আমাদের মনে রাখতে হবে। আর এখন সময় কোনো প্রতিশোধ বা জিঘাংসা নেওয়ার নাই। আমরা সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিব। পুলিশ আমাদের ভাই, এটা আমাদের মনে রাখতে হবে। কোনোভাবেই কাউকে আমাদের প্রতিপক্ষ ভাবা উচিত হবে না। অনেকে প্রশ্ন করেছে যে প্রধানমন্ত্রী এটা কি করলেন। প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হলে, অতীব নিজের প্রতি আস্থাশীল হয়ে পড়লে যা হয়, ঠিক সেই ঘটনাটা ঘটেছে। তিনি বিগত 3-4টা নির্বাচন তিনি দেখেছেন জনগণ লাগে না, আমি মেকানিজম করে ক্ষমতায় কাগজ কলমে লিখে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ গঠন করে দেশ চালাতে পারে, কিন্তু জনগণের সমর্থন ছাড়া যে বেশি দিন চলা যায় না, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। আরো একটা জিনিস আমি বলে দেখেন, যে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে হলো, এর চাইতে কলঙ্কের ইতিহাস বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দলীয় প্রধান করেন নাই। আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী আমি বলবো, যেভাবে এখান থেকে পালিয়ে গিয়েছেন, তার কোটি কোটি সমর্থক, কর্মী আর এই দলকে সর্বনাশ করে দিয়ে গেছে যুগের পর যুগের জন্য। তিনি তার বোনকে সাথে নিয়ে চলে গেলেন, কোনো কর্মীদের সাথে আলোচনা করে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন? তিনি বলেন আমার কিছু পাওয়ার নাই। কিছুই যদি পাওয়ার না থাকে, তো আপনি গেলেন কেন? রাজনীতি করেন, আপনি এটা জেল জুলুম, আপনি গ্রেপ্তার হতেন, আপনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতেন, আপনার দল আপনার পিছে ছিল, এদেশের মানুষ ছিল, আপনার প্রতি অন্যায় হলো নাকি আপনার প্রতি সুবিচার হলো মানুষ দেখতো। কিন্তু সেই সুযোগ না দিয়ে আপনি প্রমাণ করেছেন পালিয়ে যে আপনি মানুষের প্রতি কি অত্যাচার করেছেন, কিভাবে আপনি হত্যা যজ্ঞ চালিয়েছেন, অথচ একবারও আপনার নির্মমতা, নিষ্ঠুরতা কিছুতেই আপনাকে বিরত করতে পারে নাই। একটা পর একটা লাশ পড়ছে, তারপরও আপনি ক্ষান্ত দিচ্ছেন না। প্রথমে দিলেন কি পুলিশকে বললেন যে যে কোনো ভাবে হোক তাদেরকে নিয়ন্ত্রণে আনো, র্যাব দিলেন, বিজিবি দিলেন, শেষ পর্যন্ত আর্মি নামালেন। কি হলো? কিছুই তো হলো না। আপনি এখন পালিয়ে যাচ্ছেন, দেখুন আপনার অবস্থান কোথায় বিশ্বে। পশ্চিমা দেশও আপনাকে আজ গ্রহণ করতে চাচ্ছে না। যে ভারত তোষণ করে আসছেন, সেই ভারত আজকে আপনাকে স্থান দেয়নি। এদেশের মানুষ একটা কথা বলতে হবে, আপনি ভারতের সাথে যে সকল চুক্তি করেছেন, এদেশের মানুষের কোনো ম্যান্ডেট আছে আপনার? আপনি তো রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী। আপনি এখানে রেলের যে করিডোর দিলেন, এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা বলেছি, অনেক নিরাপত্তা বিশ্লেষকরা বলেছে, আপনি কারোর কথা তোয়াক্কা করেন নাই। শেষ পর্যন্ত আপনি চীনে গেলেন, চীনও আপনাকে বুঝাই দিল যে তুমি যে কাজটা করছো এটা ঠিক না। কারণ ভারত এই যে করিডোরটা নিল, মূল কারণ তার 7 সিস্টার, এখানে সামরিক সরঞ্জামাদি এবং সামরিক লোকদের এখানে পরিবহনের জন্য। যে চীনের সাথে অরুণাচল এই বেল্টে তাদের, চীন বলেছে এটা আমার, সেখানে তাদের সবসময় একটা যুদ্ধাবস্থা বিরাজ করে। আমাদের এই দেশকে আপনি একটা বড় শক্তির সাথে মুখোমুখি করে ফেললেন, তারপরও আপনি ক্ষান্ত হলেন না। চীন বুঝিয়ে দিয়েছে যে ভারতের সাথে যে কাজগুলা করে আসছেন সেটা না। পশ্চিমারা তো আগের থেকে আপনার উপরে ক্ষিপ্ত। আপনি মানবাধিকারের ধার ধারেন না, আপনি জাতিসংঘের ধার ধারেন না, আপনি আমেরিকাকে গুনার সময় পান নাই। এখন কোথায়? এখন তো কেউ আপনার পাশে নাই। আপনার পাশে পশ্চিমারা নাই, আপনার পাশে ভারত নাই। এমনকি কালকে একজন আমাকে বলছিল যে সেনাবাহিনী যে বিপক্ষে যাবে, এটা তো ভাবিনি। আমি সেনাবাহিনীর বিপক্ষে যাবে কেন? সেনাবাহিনীর প্রধান যদি ওনার সন্তানও হয়, কিন্তু সেখানে কিছু নিয়ম কানুন আছে, আইন আছে। সেনাবাহিনীর প্রধান, আমাদের বলা হয় যে লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড। আনলফুল কমান্ড কোন আন্ডার কমান্ড ক্যারি আউট করবে না, এটা বুঝতে হবে। আপনারা যদি সেনাবাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করতে চান, সেই চিন্তা করে থাকেন, আপনারা বোকার স্বর্গে ছিলেন। সেনাবাহিনী একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা বিশাল বাহিনী, এটা কারোর কথায় চলে না। এখানে অনেক লেয়ারের অফিসার আছে। সেনাপ্রধান দেখেন দরবার নিয়েছে, সেখানে অফিসাররা ওপেনলি বলেছে যে আমাদের সুনাম, আমাদের খ্যাতি নষ্ট হচ্ছে, জনগণ আমাদের বিপক্ষে যাচ্ছে, আমাদের এমন কিছু করা উচিত হবে না। এমনকি যারা আহত হয়েছে তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা, এবং আমরা কোনোভাবেই জানো কোন দলীয় ম্যান্ডেট বাস্তবায়ন করতে না যায়। সেনাপ্রধান
অনেক পয়েন্ট তিনি নিয়েছেন। সুতরাং পক্ষ বিপক্ষের বিষয় না, একটা বিষয় হচ্ছে নৈতিকতা এবং সাংবিধানিক যে অথরিটি, তার বাইরে যে কেউ কাউকে তো সাপোর্ট দিতে পারবে না। দেশের জনগণ যদি আমাকে না চায়, সেখানে সেনাবাহিনী কি করে দিতে পারে আমাকে? আপনার এতই সখ্যতা ছিল ভারতের সাথে, কই আজকে ভারত কিভাবে আপনাকে সমর্থন দিতে পেরেছে? কিছুই তো দিতে পারে নাই। আজকে আমি বলবো প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, অত্যন্ত নিন্দিত কাজ করেছেন। এই দেশের এত কোটি কোটি মানুষকে ফেলে রেখে তিনি চলে গেলেন, প্রাণের ভয়ে পালিয়ে চলে গেলেন। এটা ভাববা যায় যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এইভাবে পালায় চলে যাবে? আর এই দেশে আওয়ামী লীগ যারা করতো, তারা আজকে বাড়ি থাকতে পারছে না, তারা সবাই আজকে আতঙ্কের মধ্যে রয়েছে। এই অবস্থার মধ্যে ফেলার জন্য এই প্রধানমন্ত্রী দায়ী। মাঠ পর্যায়ে কর্মীদের সাথে আপনার সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেছিল কিছু চাটুকার আর আত্মীয় স্বজনকে। এই গত নির্বাচনের আপনারা যদি স্ট্যাটিস নেন, দেখবেন তাদেরকে এমপি বানায় নিয়ে আসছে, আর কিছু লোক ধরে নিয়ে আসছে যারা জীবনে কোনোদিন চৌকিদার হওয়ার যোগ্যতা রাখে না, তাদেরকে একটা সিম্বল এমপি বানায় নিয়েছে শুধু দেশ চালানোর জন্য। এটা জাতির সঙ্গে লেজিটিমেট কথা বলে তামাশা করা ছাড়া আর কিছু না। এই অবস্থা আমাদের এখন চলতেই থাকবে, চলতেই থাকবে, তা আমরা কামনা করি না। আমরা কামনা করি, একটু আগে যেটা আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী কোন উদ্দেশ্যে গিয়েছেন এটা ভারত ঠিক বলতে পারছে না, এবং যে প্লেনে গেছে সেটা প্রধানমন্ত্রী আছেন না শুধু সেই প্লেনটা গেছে। অবশ্যই প্রধানমন্ত্রী আছেন, আশা করি কোনো না কোনো জায়গায় ডেস্টিনেশন আছে, হয়তো নিরাপত্তার কারণে কোথাও বলছে না। যুক্তরাজ্য ওনাকে সেখানে গ্রহণ করতে চাচ্ছে না, কারণ যুক্তরাজ্যে এত বাঙালি কমিউনিটি বেশি, সেখানে তিনি ল্যান্ড করলে এটা আরেকটা আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি হতে পারে, সেই সরকার সেখানে চিন্তিত। সুতরাং দেখেন, সারা বিশ্বে আপনি সবাইকে শত্রু বানিয়ে ফেলেছেন, আর এই দেশে আপনার কর্মী যারা ছিল তাদেরকে কি করেছেন? আর দেশের মানুষকে কোনো স্পেস দেয় না, মানুষ তো নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা পেত না। কতগুলা চাটুকার আশেপাশে যা করবে, যা বলবে হ্যাঁ হ্যাঁ করবে, তাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে মুষ্টিমেয় লোক যারা কোনো কোয়ালিটির মানুষ না, তাদেরকে দিয়ে এই দেশটাকে আপনি চালিয়েছেন এতদিন। আজকে আপনার পাশে কেউ নাই, আপনার খেলা খতম। আমি এই দেশের মানুষকে বলবো, এখন সময় আমাদের যেন সাম্প্রদায়িক কোন দাঙ্গা কেউ কোন রকম ভাবে উস্কানি দিয়ে বাঁধিয়ে না দিতে পারে। সকল নাগরিকের দায়িত্ব একে অপরের মান সম্মান ধন দৌলত এগুলা হেফাজত করা, কারোর মসজিদ মন্দির গির্জা হামলা যেন না হয়। বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মকর্তারা যারা সামনে ছিল, তারা ইতিমধ্যেই বলেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা কমিটি গঠন করে এগুলা পাহারা দিচ্ছে। সবচেয়ে আনন্দের কথা, মাদ্রাসার সন্তানেরা ছেলেরা আজ মন্দির পাহারা দিচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। কোনোভাবেই যেন আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি কেউ যেন উস্কে দিয়ে ভেঙে না দিতে পারে। আপনারা মনে রাখবেন, আমরা যে পরিস্থিতি এখানে যদি শান্ত না হই, ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যেন আমরা এগিয়ে না যাই। ফেইল স্টেটের কতগুলা বৈশিষ্ট্য থাকে, সেটা আমাদের জানতে হবে, যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, টেরিটরির ভিতরে অথরিটি ইম্পোজ করা, দেশের নাগরিকের সমস্ত জান মালের হেফাজত করা সরকারের দায়িত্ব, সরকার সুচারুভাবে করতে পারছে কিনা, এই বিষয়গুলা আমাদের মনে রাখতে হবে। যে যেখানে আছেন দলমত নির্বিশেষে এখনই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে শান্ত হতে হবে। এই অগ্নিসংযোগ করা, আক্রমণ করা, থানা আক্রমণ করা, পুলিশের উপর আক্রমণ করা, এ কোনোভাবেই গ্রহণীয় না। এটা এখনই বন্ধ করতে হবে। আসুন আমরা সবাই ভাই ভাই বাংলাদেশি একসাথে সামনে এগোই। আশা করি আজকে অথবা কালকের মধ্যেই আমরা নতুন সরকার পেয়ে যাব। সরকারকে সহযোগিতা করি। এর পাশাপাশি আমি বলতে চাই, এই সংবিধান দিয়ে, এই আন্দোলন দিয়ে আমরা ফল পাবো না। সংবিধানের কিছু সংশোধন অবশ্যই জরুরি, যেগুলা ইতিমধ্যে আলোচনায় আসছে, আপনারা জানতে পারবেন। এই সংবিধানের সংশোধনীগুলা এনে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে পারি, এবং নতুন দিগন্তে আমরা নতুন সূর্য দেখতে পারবো, উন্নয়নের, শান্তির দেশ, সমৃদ্ধের দেশ।